আমাদের আজকের গল্প 1906 সালে ঘটে যাওয়া এক অসাধারণ সত্য কাহিনীকে কেন্দ্র করে, যার নাম হলো কন আইল্যান্ড। এই মুভিটি 2014 সালে একটি সত্য কাহিনীর উপর নির্মাণ করা হয়েছিল, যেখানে একজন বৃদ্ধ কৃষক তার সাথে 16 বৎসরের এক মেয়েকে নিয়ে প্রায় 7 মাস একটি নির্জন দ্বীপের মাঝে বসবাস করে। এই দ্বীপের ভেতরে থাকার জন্য প্রায় সব কিছুই তারা বানিয়ে ফেলেছিল, চাষের জমি থেকে শুরু করে নদী থেকে মাছ ধরা পর্যন্ত। তাদের দিন এখানে অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করে তাদের এই সুন্দর জীবনে নেমে আসে এক বিশাল কালো অন্ধকার, আর নিমিষেই যেন তাদের সব কিছু কেড়ে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাদের সাথে এমন কি হয়েছিল? তারা কি এই দ্বীপের মাঝে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল? চলুন তাহলে তাদের জীবনের এই গল্প জানার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে। তবে সামনে যাওয়ার আগে ভিডিওতে এখনই একটা লাইক করে দিবেন, যেন আমাদের ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন। কাহিনী শুরু হয় আর আমরা একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পারি। এই ব্যক্তিটির নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াস পেশায় একজন কৃষক। সে জর্জিয়ার পাশে অবস্থিত একটি ছোট দেশ আবগাজিয়ায় বসবাস করে। এই দেশের জনসংখ্যা অনেকটাই কম, যা আমাদের দেশের একটা থানার সমানও হয়তো হবে না। এখানকার জনসংখ্যা মাত্র কয়েক হাজার। এজন্য তাদের এই দেশে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের কোনো ব্যবস্থা নেই। এখানে সবাই তাদের খাবারের ব্যবস্থা তারা নিজেরাই করে থাকে। ঠিক তাদের মাঝে ইলিয়াসও একজন। প্রতি বছর যখন খরার সময় চলে আসে, এখানে থাকা নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে নদীর মাঝে ছোট ছোট দ্বীপ বের হয়। এই দ্বীপগুলোকে মানুষ কন দ্বীপ বলেও ডেকে থাকে। কন শব্দের বাংলা অর্থ হচ্ছে ভুট্টা। এই দ্বীপগুলোতে এখানকার মানুষ সচরাচর কন বা ভুট্টার চাষটাই বেশি করে। এজন্য আজ ইলিয়াস নৌকা নিয়ে এই নদীর মাঝের ছোট্ট একটা দ্বীপে আসে, মানে যেটাকে কন দ্বীপ বলা হয়। এই দ্বীপের ভেতরে আসলে ইলিয়াস দেখতে পারে এখানকার মাটি অনেকটাই উর্বর। এজন্য ইলিয়াস সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই দ্বীপের মাঝেই তার চাষের কাজগুলো শুরু করবে, এবং আগামী 3 মাসে সেইখান থেকে যা উৎপাদন করতে পারবে তা পরবর্তীতে বাজারে বিক্রি করে দিবে। আর সেই বিক্রি করা টাকা দিয়ে ইলিয়াস এই বছরের বাকি দিনগুলো তার অনায়াসেই পার হয়ে যাবে। এখন আপনার মনে হতে পারে তাদের এত কষ্ট করে ফসল ফলানোর কি দরকার? তারা চাইলে তো তাদের বাড়ির পাশে থাকা জমির মাঝেও ফসল ফলাতে পারে, তাই না? তাহলে এই দ্বীপের মাঝে এত রিস্ক নেওয়ার কি দরকার? কারণ এই জায়গায় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর একবার যদি ভালো মানের বৃষ্টি হয় তাহলে নদী তো আর এমন থাকবে না। নিমিষেই নদীর মাঝে পানি বাড়তে শুরু করবে। সেই সাথে তাদের এতদিনের কষ্টের ফসল নিমিষেই পানির মাঝে তলিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, তারা এমনটা কেন করছে? আসলে তাদের দেশটি বর্তমানে স্বাভাবিক কোনো দেশের অবস্থাতে নেই। রাশিয়ার সাথে তাদের দেশের এক বিশাল লড়াই চলছিল। রাশিয়া যে কোনো মূল্যই হোক এই ছোট দেশ আবগাজিয়াকে তাদের আন্ডারে নিতে চায়, কিন্তু এদিকে জর্জিয়ার সরকার এমনটা চায় না। এই বিষয়টি নিয়ে তাদের দুই দেশের মাঝে প্রায় গত 3 বছর হলো যুদ্ধ চলছে, কিন্তু আজ পর্যন্ত কেউ হার স্বীকার করেনি। এজন্য দেশের সাধারণ জনগণ চাইলেও তাদের বাড়িতে গিয়ে সবসময় থাকতে পারে না, কারণ যে কোনো সময় হয়তো তাদের উপরও হামলা হতে পারে, তাই না? এজন্য সবাই তাদের জীবন বাঁচানোর জন্য এই রাস্তাটায় তাদের সামনে তারা দেখতে পাচ্ছিল। ইলিয়াস এই দ্বীপের মাঝে একটা কাঠের লাঠি বসিয়ে দেয়, আর সে লাঠির উপরে একটা সাদা কাপড় লাগায়। দেখে মনে হচ্ছিল এই দ্বীপের মালিক হয়তো এখন সে নিজেই। কেউ তার এই জায়গা এখন আর দখল করতে পারবে না। এরপর পরদিন সকালে ইলিয়াস আবারও তার নৌকা নিয়ে এই দ্বীপের মাঝে আসে। তবে এবার তার সাথে অনেকগুলো বড় বড় কাঠ এবং বাড়ি বানানোর কিছু প্রয়োজনীয় সামগ্রী ছিল। এর মানে আমরা বুঝতে পারছিলাম সেই দ্বীপের মাঝে থাকার জন্য একটা বাড়ি নির্মাণ করবে। এরপর ইলিয়াস তার বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। দ্বীপের চারপাশে পানি থাকার কারণে মাটির ভিতরে খোদাই করতে তার তেমন কোনো সমস্যা হচ্ছিল না। সে অনায়াসেই ঘরের খুঁটিগুলোকে মাটির মাঝে বসাতে পারে, কিন্তু তার বয়স এখন অনেকটাই বেশি। সে তো এখন বৃদ্ধ, এজন্য তার কাজ করার ক্ষমতা অনেকটাই কম। একদিনে ইলিয়াস শুধুমাত্র ঘরের মোট 4টা খুঁটি ভালোভাবে বসাতে পারে। বাকি কাজগুলো সে হয়তো পরদিন সকাল থেকে আবারও শুরু করবে। তবে এত কষ্ট করার পরেও তার চোখে আমরা খুশির হাসি দেখতে পাচ্ছিলাম, কারণ এই দ্বীপের মাঝে ফসল ফলিয়ে তার বাকি দিনগুলো অনেক ভালোভাবেই পার হয়ে যাবে। এখন হয়তো তার একটু কষ্ট হচ্ছে, তবে এই কষ্ট তার খুশির কাছে তেমন কিছুই না। এরপর আজকের মতো কাজ শেষ করে ইলিয়াস নৌকা নিয়ে আবারও তার বাড়ির দিকে ফিরে যায়। তার বাড়ি এখান থেকে জঙ্গলের একদম গভীরে। জঙ্গলের মাঝে রাশিয়ান সৈনিকরা চাইলেও তাদের দেখতে পারে না, কিন্তু এরপরেও ইলিয়াস সবসময় ভয়ে ভয়ে থাকত কখন হয়তো তাদের উপর হামলা হয়ে যায়। এরপর পরদিন সকালে আবারও সে নৌকা নিয়ে নদীর মাঝের সেই দ্বীপের ভেতরে আসে। তবে আজকে ইলিয়াস একা আসেনি, তার সাথে একটি মেয়েও ছিল। এই মেয়েটির নাম হচ্ছে মরিয়ম।
ইলিয়াস সম্পর্কে মরিয়মের দাদা হয়। অনেক ছোটবেলায় মরিয়ম তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল, আর সেই দিন থেকে আজ পর্যন্ত তার দাদার সাথেই সে বড় হয়েছে। তবে আজকে মরিয়ম তার দাদার সাথেই দ্বীপের মাঝে আসে, যেন সে তার দাদাকে কাজের মাঝে সাহায্য করতে পারে, কারণ তার দাদা তো আর এখানে সব কিছু একা করতে পারে না। কিন্তু এদিকে মরিয়মকে দেখে আমরা বুঝতে পারছিলাম সে অনেকটাই শান্ত স্বভাবের একটা মেয়ে, কথাবার্তা অনেক কম বলতো, কারণ ছোটবেলা থেকেই সে তো আর বাইরের কোনো দুনিয়া দেখেনি। এখানে তার দাদাই তাকে সব কিছু শিখিয়েছে, এজন্য মরিয়ম তেমন বেশি কিছু বুঝতো না। এখানে আসার পর সবার আগে তারা নদীর মাঝে বাঁশ দিয়ে বানানো একটা জাল বিছিয়ে দেয়, যেন এখান থেকে খাবারের কোনো একটা ব্যবস্থা তারা করতে পারে। নদীর মাঝে জাল বিছিয়ে দেওয়ার পর তাদের বাড়ি বানানোর কাজ তারা শুরু করে দেয়। এখানে মরিয়ম যতটুকু পারছিল সে তার দাদাকে সাহায্য করার চেষ্টা করছিল। এই দ্বীপের মাঝে তার সাথে সে একটা পুতুলও এখানে নিয়ে আসে। এই পুতুলটি ছোটবেলায় তার মা তাকে বানিয়ে দিয়েছিল, এজন্য তার মায়ের শেষ স্মৃতি হিসেবে পুতুলটিকে সবসময় সে তার সাথে রাখত। এভাবে কাজের মাঝে তাদের অনেকটা সময় পার হয়ে যায় এবং দুপুরবেলা মরিয়ম দেখতে পারে নদীর মাঝে একটা নৌকা নিয়ে কয়েকজন সৈনিক এখান দিয়ে পার হয়ে যাচ্ছিল। মরিয়ম সৈনিকগুলোকে দেখে তার দাদাকে জিজ্ঞেস করে, এরা কি আবগাজিয়ার সৈনিক নাকি রাশিয়ার? তার দাদা ইলিয়াস তাকে বলে, এরা হচ্ছে আবগাজিয়ার সৈনিক, এজন্য আমাদের তেমন কোনো ক্ষতি এরা করবে না। তবে এদিকে মরিয়ম মনে মনে অনেকটাই ভয় পাচ্ছিল। তার চিন্তা হয় হয়তো ওই জায়গাগুলো তাদের না, তারা হয়তো ওই সৈনিকদের জায়গায় চাষাবাদ করতে যাচ্ছে। কিন্তু তার দাদা মরিয়মকে বোঝায় এই জায়গাগুলো তাদের নিজেরই, ওপরে থাকা একজন তাদের এই জমি দান করেছেন এবং আবারও যখন সময় হবে তাদের থেকেই জমি নিয়ে নেবেন। মরিয়ম তার দাদার বলা কথা মেনে নেয়, কারণ সে তো আর এত কিছু বুঝতো না। এরপর অনেকটা সময় ধরে কাজ করার পর ইলিয়াস সেই দ্বীপের মাঝেই কিছুক্ষণ শুয়ে পড়ে। এদিকে মরিয়ম কিনারে বসে পানি দেখছিল, আর এখানে এসে তার পুতুলের সাথে কথা বলে। এর একটু পর সে নিজেও তার দাদার পাশে এসে শুয়ে পড়ে। এখানে তারা দুইজন মিলে আকাশের দিকে তাকিয়ে দেখছিল। এরপর ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে। আজকের সারা দিনেও তারা তেমন কোনো কাজ করতে পারেনি, হয়তো বাড়ি বানাতে তাদের আরও কয়েকদিন লেগে যাবে। এজন্য ইলিয়াস আজকের মতো কাজ বন্ধ করে দেয় আর নদী থেকে তাদের পাতানো সেই জাল তুলে আনে। এখানে জালের মাঝে তারা কয়েকটা মাছ ধরতে পেরেছিল। এরপর দ্বীপের মাঝে আগুন জ্বালিয়ে ইলিয়াস তার ধরা মাছগুলোকে রান্না করে, আর মরিয়মকে সাথে নিয়ে তারা এখানে খাওয়া দাওয়া করছিল। এভাবে আজকের দিন তাদের গত হয়ে যায়। সন্ধ্যা নামার আগেই তারা আবারও বাড়িতে ফিরে আসে, কারণ এখন পর্যন্ত দ্বীপের মাঝে তাদের থাকার কোনো ব্যবস্থা তারা করতে পারেনি। এজন্য কষ্ট হলেও আজকের রাত তারা জঙ্গলের মাঝেই কাটিয়ে দেয়। পরদিন সকালে আবারও তারা দ্বীপের মাঝে ফিরে আসে। ইলিয়াসের পরিকল্পনা ছিল আজকের দিনের ভেতরে সে বাড়ির সব কাজ শেষ করে ফেলবে। এজন্য তারা দুইজন মিলে তাদের সবটুকু দিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছিল এবং ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে যায়। আর আমরা দেখতে পারি ইলিয়াসের ধারণাই ঠিক ছিল, তারা শেষ পর্যন্ত থাকার মতো তাদের একটি ছোট্ট বাড়ি নির্মাণ করে ফেলেছে। আর এরপর ইলিয়াসের একটাই কাজ, সেই দ্বীপের মাঝে চাষের জন্য একটা জমি খোদাই করবে। কিন্তু এই কাজ হয়তো আজকে আর হবে না, কারণ সারাদিন তাদের বাড়ি বানাতেই পার হয়ে গেছে। এজন্য ইলিয়াস সিদ্ধান্ত নেয় জমির কাজ সে কাল থেকে শুরু করবে। এরপর তারা দুইজন আগের বারের মতোই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে। দ্বীপের মাঝে মরিয়ম যখন তারা দাদার সাথে বসে খাবার খাচ্ছিল, এমন সময় দেখা যায় সেই জর্জিয়ান সৈনিকগুলো আবারও তাদের এখান দিয়ে পার হয়ে যাচ্ছে। আগের বারের মতোই মরিয়ম তাদের দেখছিল। অপর দিক থেকে সৈনিকগুলো ঠিক একইভাবে মরিয়মকে দেখে, যতক্ষণ না তারা এখান থেকে পার হয়ে যাচ্ছে। এরপর সৈনিকগুলো এখান থেকে চলে যাওয়ার পর মরিয়ম তাদের ঘরের ভেতরে আসে। এখানে সে অনেক ভালোভাবে নিজেকে দেখছিল। মরিয়ম কোনোভাবেই বুঝতে পারে না সৈনিকগুলো তাকে এভাবে দেখছিল কেন, তারা আসলে কি চায়। এদিকে দ্বীপের ভেতরে আমরা ইলিয়াসকে দেখতে পাই, যে নিজেও অনেকটাই চিন্তিত ছিল। সে আর সারাদিন মরিয়মের সাথে তেমন কোনো কথাও বলেনি। হয়তো মনে মনে ইলিয়াস কোনো কিছু একটা নিয়ে চিন্তা করছে, যা সে মরিয়মকে এখনো বলেনি। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, আর এদিকে ইলিয়াস তার ঘরের দরজায় তালা দিয়ে আবারও তাদের আগের বাড়িতে ফিরে যায়। হয়তো কাল থেকে তারা এখানেই থাকবে। পরদিন সকাল হয়ে যায় আর ইলিয়াসকে আমরা দ্বীপের মাঝে দেখতে পারি। তার সাথে এখানে মরিয়মও ছিল। আসলে মরিয়ম এখন অনেকটাই বড় হয়ে গেছে, এজন্য ইলিয়াস সবসময় তাকে নিয়ে চিন্তা করে, সে যদি মারা যায় তাহলে মরিয়মের কি হবে। তখন তো মরিয়মকে দেখার মতো কেউ থাকবে না। যাই হোক, এরপর দ্বীপের মাঝে ইলিয়াস তার জমি খোদাইয়ের কাজ শুরু করে দেয়। সারাদিন অনেক কষ্ট করে মোটামুটি চাষ করার মতো একটা জমি সে খোদাই করে ফেলে। আর এরপর ক্লান্ত শরীর নিয়ে ইলিয়াস তার ঘরের ভেতরে চলে যায় বিশ্রাম করার জন্য। এখানে সে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঠিক এমন সময় বাইরে থেকে গুলি চলার আওয়াজ সে শুনতে পাচ্ছিল।
ইলিয়াস বাইরে গেলে দেখতে পারে দ্বীপের ওই পার থেকে জর্জিয়ান সৈনিকরা বন্দুক দিয়ে ফায়ার করছে। সেই সাথে জঙ্গলের ভেতরে কয়েকজন মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এদিকে ইলিয়াস এগুলোকে তেমনভাবে গুরুত্ব দেয় না। আর এভাবে আজকের দিন তাদের পার হয়ে যায়। পরদিন সকালে তাদের কাজ হচ্ছে জমির মাঝে বীজগুলোকে রোপণ করা। এজন্য মরিয়মকে সাথে নিয়ে ইলিয়াস মাটির মাঝে বীজগুলোকে রোপণ করে দিচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় কালো মেঘের ছায়া এসে চারদিক থেকে আকাশকে ঢেকে ফেলে। মনে হচ্ছিল হয়তো বড় কোনো বৃষ্টি নামবে। এদিকে ইলিয়াস এতদিন ধরে ঠিক এই ভয়টাই পাচ্ছিল, বড় কোনো বৃষ্টি নামলে তার চাষের জমি তো নষ্ট হয়ে যাবে। তবে উপরওয়ালার উপর তার দৃঢ় বিশ্বাস ছিল, তার সৃষ্টিকর্তা হয়তো তার সাথে এমনটা করবেন না। একটু পর দেখা যায় দ্বীপের মাঝে প্রচণ্ড আকারে বৃষ্টি নেমে আসে। এজন্য ইলিয়াস মরিয়মকে নিয়ে তার ঘরের ভেতরে এসে বসে পড়ে আর বাইরে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। একটু পর ঘরের ভেতর থেকে ইলিয়াস দেখতে পারে অনেক বাতাসের কারণে বাইরে থাকা তাদের নৌকাটি উপর নিচে দুলছিল। হয়তো একটু পর এখান থেকে দূরে কোথাও হারিয়েও যেতে পারে। আর একবার যদি নৌকাটি হারিয়ে ফেলে তাহলে তো নৌকা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। এজন্য ইলিয়াস মরিয়মকে সাথে নিয়ে বাইরে আসে আর দুইজন মিলে টেনে পানি থেকে নৌকাটিকে দ্বীপের উপরে ওঠায়। কিন্তু এগুলো করতে গিয়ে বৃষ্টির মাঝে তারা দুইজনেই অনেকটাই ভিজে গিয়েছিল। এজন্য ঘরের ভেতরে এসে কাঠ দিয়ে ইলিয়াস আগুন জ্বালায় এবং তাদের হাত পাগুলোকে গরম করছিল। এরপর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বৃষ্টি থামতে শুরু করে। বাহিরে আসার পর দেখা যায় আবহাওয়া এখন অনেকটাই পরিষ্কার। কিন্তু ইলিয়াস এখানে দেখতে পারে নদীর পানি তাদের জমির উপর দিয়ে পার হয়ে যাচ্ছিল। এমনটা হলে তো তাদের ফসল নষ্ট হয়ে যাবে। এই সমস্যার সমাধান করতে ইলিয়াস মরিয়মকে নিয়ে পাশেই থাকা একটি জঙ্গলের ভেতরে আসে। এই জঙ্গলের ভেতর থেকে তারা অনেকগুলো গাছ এবং গাছের পাতা তাদের সাথে নিয়ে নেয় আর আবারও দ্বীপের মাঝে ফিরে এসে গাছগুলো দিয়ে তারা নদীর কিনারে একটি বাঁধ বানিয়ে দেয়, যেন নদীর পানি তাদের জমির উপরে আসতে না পারে। এই জমি তাদের জন্য বেঁচে থাকার এক শেষ ভরসা আপনি বলতে পারেন। জমিতে ফসল ফলাতে না পারলে তারা তো না খেয়ে মারা যাবে। এজন্য ইলিয়াস যে করেই হোক তার জমিকে এসে রক্ষা করতে চায়। তবে ফসল হওয়ার আগ পর্যন্ত তাদের খাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এজন্য প্রতিদিন নদী থেকে কয়েকটা করে মাছ তারা ধরতে পারে, যা দিয়ে তাদের দুইজনের দিন অনেক ভালোভাবেই পার হয়ে যায়। জমিতে লাগানো তাদের ভুট্টার চারাও এখন অনেকটাই বড় হয়ে গেছে। ইলিয়াস যতটুকু চিন্তা করেছিল তার তুলনায় কয়েকগুণ ভালো ফসল সেখানে ফলাতে পারে। এজন্য মনে মনে সে অনেকটাই খুশি। তার এক মাসের এই কষ্ট যেন ধীরে ধীরে সফলতার মুখ দেখছিল। সে মরিয়মকে নিয়ে জমির ভেতরে আরও ভালোভাবে খোদাই করে দেয়, যাতে করে বৃষ্টির পানি এখানে আটকে থাকতে না পারে। এরপর রাত হয়ে গেলে মরিয়মকে নিয়ে তাদের ঘরের ভেতরে চলে আসে ঘুমানোর জন্য। কিন্তু রাত যখন অনেকটাই গভীর হয়ে আসে, বাইরে থেকে বারবার ইলিয়াস কোনো কিছুর একটা শব্দ শুনতে পাচ্ছিল। তবে সে ঘরের ভেতর থেকে বাইরে বের হয় না, কারণ ইলিয়াস ভালো মতোই জানতো হয়তো জর্জিয়ার সৈনিকরা এমনটা করছে। এজন্য সে ঘর থেকে বের হয় না। এদিকে বাইরে আমরা কয়েকজন জর্জিয়ান সৈনিককে দেখতে পাই। তারা ইলিয়াসের এই দ্বীপের মাঝে চলে আসে। এখানে তারা একটি জঙ্গলি হরিণকে শিকার করে আর জমির ভেতর দিয়ে টেনে তাদের নৌকার ভেতর নিয়ে আসে। পরদিন সকালে যখন ইলিয়াস ঘুম থেকে ওঠে, সে দেখতে পারে তাদের জমির এক পাশের ফসল কেউ ভেঙে ফেলেছে। ইলিয়াস বুঝতে পারছিল জঙ্গলে থাকা কোনো পশু হয়তো এই কাজ করেছে। এজন্য আজকের রাত থেকে সে বাইরে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মরিয়ম তাদের আগের বাড়ি থেকে কয়েকটা পাতিল এবং থাকার জন্য বালিশ আর কাঁথা নিয়ে আসে, কারণ আজ থেকে তো ইলিয়াসকে বাইরে থাকতে হবে। এরপর এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায়। একদিন সকালে যখন মরিয়ম তাদের জমির মাঝে গাছগুলোতে পানি দিচ্ছিল, এমন সময় দ্বীপের ওই পার থেকে কয়েকজন জর্জিয়ান সৈনিক মরিয়মকে বিরক্ত করে। তারা এখানে বারবার মরিয়মকে বাজে বাজে কথা বলছিল। তাদের এমন কাজ দেখে ইলিয়াস তার বন্দুক নিয়ে বাহিরে আসে। দূর থেকে সৈনিকগুলো ইলিয়াসকে এভাবে দেখতে পেয়ে এখান থেকে চলে যায়। কিন্তু এদিকে ইলিয়াস মরিয়মকে নিয়ে এখন অনেকটাই চিন্তায় পড়ে গেছে, কারণ সে বুঝতে পারছিল মরিয়ম এখন আগের মতো আর ছোট নেই, সে এখন বড় হয়ে গেছে। তার দেখাশোনার দায়িত্ব তার দাদা এখন করলেও সে তো আর সারা জীবন তার সাথে থাকবে না। এজন্য একদিন তার দাদা ইলিয়াস মরিয়মকে বোঝায়, এখন থেকে মরিয়মকে আর চুপচাপ থাকলে চলবে না, তাকে সাহসী হতে হবে। তাকে যেন তার দাদার মতো কষ্ট করতে না হয়। তার দাদা সব সময় চাইতো মরিয়মকে সে পড়ালেখা শিখিয়ে অনেক বড় করবে, কিন্তু দেশের এই অবস্থার কারণে সে এমনটা করতে পারেনি। তবে ইলিয়াসের বিশ্বাস ছিল মরিয়ম পড়ালেখা শিখে অবশ্যই একদিন অনেক বড় হবে। এরপর এভাবে আরও কয়েক মাস পার হয়ে যায়। একদিন সকালে যখন মরিয়ম দ্বীপের কিনারে কাঠ সংগ্রহ করছিল, ঠিক এমন সময় তাদের জমির ভিতরে এসে কিছু একটা দেখতে পারে। এজন্য মরিয়ম জোরে জোরে চিৎকার করে তার দাদাকে ডাক দেয়। তার দাদা যখন জমির ভেতরে গিয়ে দেখার চেষ্টা করে, দেখা যায় একজন রাশিয়ান সৈনিক এখানে ঘায়েল অবস্থায় পড়েছিল।
সৈনিকটিকে দেখে ইলিয়াস অনেকটাই ঘাবড়ে ওঠে, কারণ জর্জিয়ান সৈনিক যদি একবার জানতে পারে ইলিয়াস তার এখানে একজন রাশিয়ান সৈনিকের ঠাঁই দিয়েছে, তাহলে তাদের কি অবস্থা হতে পারে এটা ইলিয়াস অনেক ভালোভাবেই বুঝতে পারছিল। এদিকে ঠিক এমন সময় নদীর মাঝে একটা জর্জিয়ান সৈনিকের বোট দেখা যায়। তারা এখানে আসার পর ইলিয়াসকে জিজ্ঞেস করে, তুমি কি আশেপাশে কোনো রাশিয়ান সৈনিককে দেখেছিলে? কিন্তু ইলিয়াস তাদের কথায় না করে দেয়, সে কোনো রাশিয়ান সৈনিককে দেখেনি। ইলিয়াসের বলা কথা শুনে সৈনিকগুলো আবারও এখান থেকে চলে যায়। এরপর তারা দুইজন মিলে জমির মাঝে থেকে রাশিয়ান সৈনিকটিকে তাদের ঘরের ভিতরে নিয়ে আসে, আর সেই সাথে মরিয়মকে বলে, তুমি বাহিরেই থাকো, তোমাকে ভেতরে আসার কোনো দরকার নেই। এদিকে ইলিয়াস সৈনিকটির ক্ষতস্থানে প্রাথমিক কোনো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, তার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল সেটাকে বাঁচানোর চেষ্টা করে যায়। এদিকে বাইরে থেকে লুকিয়ে মরিয়ম তার দাদার কাজগুলো দেখছিল। এরপর তার দাদা মরিয়মকে বলে তাদের আগের বাড়িতে ফিরে যাওয়ার জন্য, এবং সেখান থেকে একটা মুরগি যেন সে নিয়ে আসে। মরিয়ম তার দাদার কথা মতো প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র নিয়ে আবারও দ্বীপের ভিতরে চলে আসে। এখানে তার দাদা জিনিসপত্রগুলো নৌকা থেকে নামিয়ে নেয় এবং মরিয়মকে বলে, তুমি আবারও বাড়িতে ফিরে যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে আনবো। আসলে ইলিয়াস চায় না এই রাশিয়ান সৈনিকটি মরিয়মকে দেখুক, হয়তো পরবর্তীতে সে মরিয়মের সাথে খারাপ কিছু করতে পারে। এজন্য ইলিয়াস মরিয়মকে সবসময় দূরে দূরে রাখার চেষ্টা করছিল। এরপর ঘরের ভেতরে ইলিয়াস লোকটিকে তার বানানো কিছু খাবার খাওয়ায় এবং তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়, আর এভাবে কয়েকদিন পার হয়ে যায়। ধীরে ধীরে করে সৈনিকটি আগের মতো সুস্থ হয়ে উঠছিল। একদিন ঘরের ভেতর থেকে রাশিয়ান সৈনিকটি বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পর সে দেখতে পারে ইলিয়াস নদীর কিনারে বসে তার নৌকাটি মেরামত করছিল। এখানে ইলিয়াস সৈনিকটিকে বাইরে দেখা মাত্রই তাকে বলে ভেতরে যাওয়ার জন্য, কারণ যে কোনো সময় জর্জিয়ান সৈনিকরা এখানে চলে আসতে পারে, আর একবার যদি তাকে দেখে ফেলে তাহলে সৈনিকটি সহ তারা নিজেরাও হয়তো মারা যাবে। ইলিয়াস ঘরের ভেতরে পানি গরম করে এবং লোকটিকে খাওয়ার জন্য দেয়। এরপর একদিন মরিয়ম তাদের নৌকা নিয়ে দ্বীপের ভেতরে আসে, তার সাথে গ্রাম থেকে নিয়ে আসা কিছু জিনিসপত্রও ছিল। এখানে আসার পর মরিয়ম তার দাদাকে কাজের মাঝে সাহায্য করে, সে নৌকা থেকে কাঠগুলো দ্বীপের ভিতরে নামাচ্ছিল। ঠিক এমন সময় প্রথমবারের মতো মরিয়ম রাশিয়ান সৈনিকটিকে ভালোভাবে দেখে। সৈনিকটি এখানে বাইরে বসে কাঠ কাটছিল, সে নিজেও মরিয়মের দিকে তাকিয়ে তাকে দেখছিল, কিন্তু মরিয়ম তাকে দেখে বাড়ির পেছনের দিকে চলে যায়। কেমন জানি মনে হচ্ছিল মরিয়মের জন্য এই সব কিছুই নতুন, যা এর আগে সে কখনোই দেখেনি। এখানে আমরা প্রথমবারের মতো মরিয়মের চেহারায় হাসি দেখতে পারি। এরপর থেকে যখনই তার দাদা আশেপাশে থাকতো না, মরিয়ম চেষ্টা করতো রাশিয়ান সৈনিকটির সাথে কথা বলার। একদিন মরিয়ম তাকে বলে, তোমাকে সবসময় এত কাজ করতে হবে না, তুমি চাইলে তো একটু বিশ্রামও নিতে পারো। কিন্তু এদিকে রাশিয়ান সৈনিক মরিয়মের বলা কথা বুঝতে পারে না, কারণ সে ছিল একজন রাশিয়ান আর মরিয়ম হলো জর্জিয়ান। তবে আমরা বুঝতে পারছিলাম ধীরে ধীরে মরিয়ম তার প্রতি কেমন জানি অ্যাট্রাক্ট হয়ে পড়ছিল, হয়তো তার বয়সের জন্যই এমনটা হচ্ছে। এর মাঝে একদিন মজা করে মরিয়ম তার মাথায় এক বালতি পানি ঢেলে দেয়। হয়তো সে তাকে বোঝাতে চাচ্ছিল তার আসার কারণে মরিয়ম নিজেকে কতটা হ্যাপি মনে করছে। এরপর সৈনিকটি নিজেও মরিয়মকে ধরার জন্য তারা পিছু নেওয়া শুরু করে। তারা দুইজন খেলার ছলে নদীর কিনারে চলে আসে। এখানে পানির ভেতরে নেমে তারা একে অপরের সাথে অনেকটাই মজা করছিল। আজ এত বছর পর মরিয়ম যেন তার ছোটবেলার দিনগুলো আবারও ফিরে পেয়েছে, কিন্তু সে হয়তো ভুলে গিয়েছিল তার দাদা লোকটির সাথে মিশতে তাকে বারণ করে। আর আজ ঠিক এমনটাই হয়। দূরে থেকে মরিয়মের দাদা তাদের দুইজনকে এভাবে দেখে ফেলে এবং মরিয়মের এমন কাজ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এজন্য মরিয়মকে সে অনেক গালিগালাজ করে। মরিয়ম কিভাবে একজন অচেনা মানুষের সাথে এমনটা করতে পারে, যাকে এর আগে তারা কোনোদিন দেখেইনি। এরপর মরিয়মকে সাথে নিয়ে ইলিয়াস আবারও তাদের গ্রামের বাড়িতে ফিরে যায় এবং মরিয়মকে বাড়িতে রেখে সে একা দ্বীপের মাঝে আসে। এভাবে তাদের দ্বীপের মাঝে আরও কয়েকদিন পার হয়ে যায়। আগের মতো মরিয়ম এখন আর এখানে আসতো না। এরপর একদিন যখন রাশিয়ান সৈনিকটিকে নিয়ে ইলিয়াস দ্বীপের মাঝে তাদের কাজগুলো করছিল, এমন সময় দূরে থেকে একটা জর্জিয়ান সৈনিকদের বোট তাদের দিকে এগিয়ে আসে। ইলিয়াস দূরে থেকে তাদের দেখতে পেয়ে রাশিয়ান সৈনিকটিকে বলে তাড়াতাড়ি কোথাও লুকানোর জন্য। ইলিয়াসের কথা মতো সে নদীর পানির নিচে লুকিয়ে পড়ে। এদিকে জর্জিয়ান সৈনিকরা তাদের বোট নিয়ে ইলিয়াসের কাছে আসে। তাদের ভেতর থেকে কমান্ডার ইলিয়াসকে জিজ্ঞেস করে, তুমি আমাদের দেখে এমন ভয় পাচ্ছিলে কেন? ইলিয়াস তাদের বলে, আমি মনে করেছিলাম রাশিয়ান সৈনিকরা হয়তো আমাদের এখানে চলে এসেছে। ইলিয়াসের কথা শুনে কমান্ডার সহ বাকিরা হাসাহাসি করছিল, তারা থাকতে কিভাবে রাশিয়ান সৈনিক এখানে আসবে। এরপর কমান্ডার ইলিয়াসকে বলে, তুমি আমাদের পান করার জন্য কিছু একটা দাও, কারণ আমাদের কাছে এখন খাওয়ার মতো পানি নেই। ইলিয়াস পানি আনার জন্য তার ঘরের ভেতরে চলে যায়। এখানে ইলিয়াসের পেছনে তারা নিজেরাও চলে আসে। কমান্ডার দ্বীপের চারপাশে ভালোভাবে ঘুরে দেখছিল।
তারা কেমন জানি মনে হয় হয়তো ইলিয়াস তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। কমান্ডারের এমন আচরণ দেখে ইলিয়াস তাকে জিজ্ঞেস করে, আপনি এভাবে কি দেখছেন? আমার এখানে তো তেমন কিছুই নেই। কমান্ডার তাকে জানায়, আমাদের হাত থেকে একজন রাশিয়ান সৈনিক পালিয়ে গেছে, কিন্তু এখনও আমরা তাকে খুঁজে বের করতে পারিনি। আর একবার যদি খুঁজে বের করতে পারি তাহলে সেই দিনটাই হবে তার জীবনের শেষ দিন। একথা বলার পর কমান্ডার সহ তারা সবাই এখান থেকে চলে যায়। এরপরে সৈনিকগুলো অনেক দূরে চলে গেলে ইলিয়াস রাশিয়ান সেই ব্যক্তিটিকে পানি থেকে উপরে আসতে বলে। অনেকটা সময় পর্যন্ত পানির ভিতরে থাকার ফলে লোকটির সমস্ত শরীর ঠান্ডায় কাঁপছিল। এজন্য ইলিয়াস মাটির মাঝে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে বলে কিছুক্ষণ এখানে থাকার জন্য। কিন্তু এদিকে সৈনিকটি মনে মনে অনেকটাই ভয় পাচ্ছিল। তার মনে হয় হয়তো জর্জিয়ান সৈনিকরা তাকে মেরে ফেলবে। এরপর পরদিন সকালে ইলিয়াস যখন তার নৌকা নিয়ে দ্বীপের ভেতরে আসে, দূর থেকে সে দেখতে পারে ঘরের দরজা বাইরে থেকে খোলা ছিল। ইলিয়াসের বুঝতে বাকি নিয়েই সেই রাশিয়ান ব্যক্তিটি এখান থেকে পালিয়ে গেছে। এজন্য পরদিন সকালে ইলিয়াস আবারও মরিয়মকে এখানে নিয়ে আসে। এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায়। এরপর একদিন সকালবেলা দেখা যায় কয়েকজন রাশিয়ান সৈনিক ইলিয়াসের দ্বীপের কিনারে আসে। এখানে তারা ইলিয়াসকে জিজ্ঞেস করে, আমাদের একজন সৈনিক তোমাদের এখানে এসেছিল, তুমি কি তাকে দেখেছিলে? ইলিয়াস আগের বারের মতোই তাতে না করে দেয়। সে কোনো রাশিয়ান সৈনিককে চেনে না। এদিকে আমরা দেখতে পারি সেই রাশিয়ান সৈনিক চলে যাওয়ার কারণে মরিয়মের মাঝে আর আগের মতো খুশি নেই। সে এখন সবসময় চুপচাপ থাকে। কেন জানি তার মনে হচ্ছিল সেই ব্যক্তিটিকে মরিয়ম কোনোভাবেই ভুলতে পারছে না। এমনটা তার সাথে কেন হচ্ছে তা সে নিজেও জানতো না। এদিকে দেখা যায় তাদের জমির ফসল এখন কাটার উপযুক্ত হয়ে গেছে। এজন্য ইলিয়াস মরিয়মকে সাথে নিয়ে ফসল কাটার কাজ শুরু করে দেয়। কিন্তু কয়েকটা বোঝা কাটার পরেই হঠাৎ করেই দেখা যায় নদীর পানি যেন বাড়তে শুরু করছে। সেই সাথে চারদিক থেকে জোরে জোরে বাতাস বইছিল। মনে হচ্ছিল বড় কোনো ঝড় হয়তোবা আসবে। এজন্য ইলিয়াস যত তাড়াতাড়ি সম্ভব ফসলগুলোকে কেটে নৌকায় ওঠানোর চেষ্টা করছিল। এখানে মরিয়ম তার দাদাকে সাহায্য করে। কিন্তু একটু পরেই আমরা দেখতে পারি চারদিক থেকে প্রচণ্ড এক ঝড় তাদের ফসলগুলোকে পানির নিচে তলিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে, পানির স্রোতের কারণে দ্বীপের ভেতর থেকে তাদের জমির মাটি সরে যাচ্ছিল। কিন্তু এদিকে এখন পর্যন্ত ইলিয়াস তাদের ফসলের 4 ভাগের 1 ভাগও এখনও কাটতে পারেনি। এই অল্পটুকু ফসল দিয়ে তারা কী বা এমন করতে পারবে? ইলিয়াস কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না তার এতদিনের কষ্টের ফসল নিমিষেই পানির মাঝে ভেসে যাচ্ছিল। এজন্য সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এখানে তো তাদের কিছুই করার নেই। ওপরওয়ালা হয়তো তাদের ভাগ্যে এমনটাই লিখে রেখেছিল। এখানে ইলিয়াস যতটুকু ফসল কাটতে পারে তার সবগুলো মরিয়মকে নিয়ে নৌকার ভেতরে ওঠায় এবং মরিয়মকে বলে, তুমি নৌকা নিয়ে এখান থেকে গ্রামে ফিরে যাও। মরিয়ম তার দাদার কথা মতো নৌকা নিয়ে কিনারার দিকে চলে যাচ্ছিল। কিন্তু এদিকে ইলিয়াস এখনও দ্বীপের মাঝে তার বাড়ি ধরে বসেছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি এত তাড়াতাড়ি তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইলিয়াস অনেক চেষ্টা করে তার বাড়িটিকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির কাছে তাকে হার মানতেই হয়। নদীর মাঝে প্রচণ্ড স্রোতের কারণে দেখতে দেখতে ইলিয়াস সহ তার বানানো বাড়িটিও নদীর মাঝে ভেসে চলে যায়। হাজার চেষ্টা করার পরেও ইলিয়াস তার ফসলগুলোকে রক্ষা করতে পারল না। আর তাদের এই করুণ দৃশ্যের মধ্য দিয়েই ইলিয়াস এবং মরিয়মের এই অসাধারণ কাহিনীটি শেষ হয়ে যায়। আশা করব তাদের এই সারভাইভাল কাহিনীটি আপনাদের অনেক পছন্দ হয়েছে।